সালামু আলাইকুম বন্ধুরা। বঙ্গ মহিলার জাপান যাত্রা, এটি একটি ভ্রমণ কাহিনী। বঙ্গদেশীয় একজন মহিলা জাপানে ভ্রমণ করেন এবং সেই জাপান ভ্রমণটি ছিল 1912 সালে। এই মহিলা যে জাপান যাত্রা করেছিলেন, তিনি জাপানে যে শুধু ঘুরতে গেছিলেন, আমাদের অনেকে যেমন যায় বিভিন্ন দেশ ঘোরার উদ্দেশ্যে, ঠিক তেমনটি নয়। এনার বিয়ে হয়েছিল একজন জাপানিজের সাথে, যিনি এই বঙ্গদেশে ব্যবসা করতেন। এর পরবর্তীতে তিনি এখানে লিখেছেন যে আমার বিয়ের পরেও অনেকে ভাবেনি যে আমি জাপান যাত্রা করব, কিন্তু চিঠির মাধ্যমে তার যে শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন তারা জাপান থেকে জানায় যে তাদের যে পুত্রবধূ তাকে তারা দেখতে চায়। এর ফলে এর আগ্রহ সৃষ্টি হয় জাপান যাওয়ার ব্যাপারে, এবং নানা রকম বাধা আসে যে সেখানে তার ফিটনেসটা আসলে জাপান যাওয়ার জন্য সে সময় উপযুক্ত কিনা, পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, এত কিছু সত্ত্বেও তিনি এখানে লিখেছেন যে তার জাপান যাওয়াটা এক সময় সিদ্ধান্তটা পরিপূর্ণ হয়ে যায়। এবং তারপরে যে তার আত্মীয় স্বজন তারা বিভিন্নভাবে ভয় করে, তারা টেনশন করে, তার যে ভাই বোন এরা কান্নাকাটি করে, এরপরেও তারা জাপান ভ্রমণ করে। তো এই বইয়ে তিনি জাপানে যাত্রা শুরু থেকে 1912 সালের ঘটনা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। সে সময় জাপান গিয়েছিলেন তারা জাহাজে চড়ে, এবং বঙ্গদেশ থেকে জাপান যাওয়ার আগে যে তার কাহিনী, তারা পূজা অর্চনা করেছেন জাপান যাওয়ার আগে, সেখানে যেন সুন্দরভাবে তারা যেতে পারেন। এরপরে জাহাজে কেমন পরিবেশ, জাহাজে কেমন খাওয়া দাওয়া, এবং জাপান তো বঙ্গদেশ থেকে জাপান যাওয়ার জন্য সরাসরি তো একদম এক টানা জাপান যাবে না জাহাজে। এরপরে এরা এখান থেকে গিয়ে মায়ানমারে ব্রেক নেয়, এবং মায়ানমারে কার বাসায় উঠেছে, সেখানে তাদেরকে কিভাবে আতিথেয়তা দেওয়া হয়, সেখানে কিছু জায়গা ঘোরা। এরপরে তারা হংকং যায়, হংকংয়ে গিয়ে সেখানকার পরিবেশ, যেমন এখানে তিনি লিখেছেন যে হংকংয়ে সেই সময়ের পরিবেশ যেমন, সেখানে রাস্তার ধারে খুব সুন্দরভাবে মানুষজনের বসার জন্য জায়গা। এবং আমার কাছে মনে হয়েছে যে 1912 সালে সেখানে যে যত সুন্দর পরিবেশ ছিল একটি ফুটপাতে, সেটি অত্যন্ত নিশ্চয় দারুণ ছিল। আমার কাছে এটি মনে হয় যে সিঙ্গাপুরে যাওয়ার পরে তাদের যে সিঙ্গাপুরে তারা যে বাসায় উঠেছিলেন সেইখানে তাদের কাহিনী, তাদের কেমন আতিথেয়তা দিয়েছিল। এরপরে তারা যে জাহাজে গিয়েছিল, সেই জাহাজে প্রচুর বঙ্গদেশ থেকে ছাগল নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই ছাগলের যে মলমূত্র ত্যাগ, সেটার কারণে দুর্গন্ধের শিকার তারা হয়েছিলেন। এটা যে একটা কষ্টের শিকার হয়েছিল, এবং তিনি বলছেন যে এই ছাগলগুলি সিঙ্গাপুরে গিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে আমরা সেটা থেকে পরিত্রাণ পাই। এক পর্যায়ে তিনি জাপানে চলে যান, এবং এই বইয়ের ভিতরে আপনারা হংকং, মায়ানমার, সিঙ্গাপুর যে জায়গাগুলোতে নেমেছিল সেই জায়গাগুলোর কিছু কৃষ্টি কালচার সম্বন্ধে আপনারা এই বইটাতে জানতে পারবেন। এর পরবর্তীতে খাওয়ার নিয়ে কিছু সমস্যা, জাহাজে আবহাওয়ার সমস্যা হলে, সমুদ্রের ভিতরে জাহাজে আবহাওয়াজনিত কিছু সমস্যা হয়, এর ফলে মানুষ মারাত্মক বিব্রতকর পরিস্থিতি পড়ে, সেই সমস্যাগুলো উনি এখানে লিখেছেন যে কেমনভাবে আবহাওয়া পরিবর্তনের কারণে রুচির পরিবর্তন হয়, অনেক কষ্ট, অনেকে খেতে পারে না, তিনি কি খাবারগুলো গ্রহণ করেছিলেন, চাইনিজরা কি খাবারগুলো গ্রহণ করেছেন, এই বিষয়গুলো লেখা আছে। এর পরবর্তী তিনি যখন জাপানে চলে যান, এরপরে জাপানে যাওয়ার পরে জাপানের পরিবেশ, সেখানকার মানুষের রুজি রোজগারের ব্যবস্থা, সেখানকার মানুষের কর্মক্ষমতা, স্বাভাবিক জীবনযাপনের যে চলাচল, তার শ্বশুরবাড়ির মানুষ তাকে দেখে কত খুশি হয়েছিল। এবং সেই সময় এমন একটি পরিস্থিতির তৈরি হয়েছিল যে জাপানের ছোট ছোট যারা ছেলে মেয়ে ছিল তারা তাকেই শুধু দেখতে আসতো, যে বাইরে বঙ্গদেশ থেকে একজন এসেছে তার সাথে। এবং একটা পর্যায়ে তার শ্বশুর বিরক্তি হয়ে যায় যে এত মানুষ তাকে দেখতে আসে, এবং তাদের যে আতিথেয়তা। এবং একটা বিষয় এখানে বলছে যে একটা উপাসনালয়ে তিনি গিয়েছিলেন, এবং সেই উপাসনালয়ে উপচে পড়া ভিড় হয়েছিল, যতটা ভিড় হয় তার চেয়ে অনেক বেশি ভিড়, কারণ তাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে। এমন ঘটনা ঘটেছে যে অনেক আয়োজন করা হয়েছে তার পরবর্তীতে, এবং তাকে দাওয়াত দেওয়া হয়েছে যাতে সেইখানে তাকে দেখার জন্য অনেক মানুষ আসে। এবং এটি ছিল যারা আয়োজক তাদের একটি কৌশল, যে তাকে দাওয়াত দিয়ে যাতে তাদের সেখানে মানুষের উপস্থিতি বৃদ্ধি পায়। এবং জাপানে তার শ্বশুরবাড়ির মানুষ তাকে কতটা সাহায্য করেছিল, এবং তিনি এখানে বলছেন যে সে কোনো কাজ করতে গেলে তাকে তার শ্বশুরবাড়ির মানুষ, শ্বশুররা বা তার আত্মীয় স্বজনরা তাকে নানানভাবে বাধা দিত যে না তোমরা এগুলো করো না, আমি করে দিচ্ছি। এবং একটা পর্যায়ে তিনি
আবার তাকে যে তার বোরিংনেস কাটানোর জন্য কিছু হাতের কাজ দেওয়া, যে সে যাতে কোনো কাজ না করে একদম বোরিং হয়ে যায়, এর বোরিং না হয় সেই জন্য তাকে কিছু কাজ দিয়েছিল। এইভাবে নানান বিষয় সম্পর্কে, এবং জাপানের কৃষ্টি কালচার, গ্রামের কালচার, শহরের কালচার, শহরে তিনি ঘুরেছেন, এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে বঙ্গমহিলার জাপান যাত্রা এই বইটাতে আপনারা দেখতে পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে 1912 সালে, অর্থাৎ তার থেকে 100 বছরেরও বেশি সময় আগে জাপানের পরিবেশ সম্বন্ধে, কালচার সম্বন্ধে আপনারা এই বইটাতে জানতে পারবেন। এবং এই বইটা ঐতিহ্য পাবলিকেশন থেকে বের করা হয়েছে। দাম খুবই কম, মাত্র 150 টাকা গায়ের মূল্য, 25% ডিসকাউন্টে 112 টাকায় পেয়ে যাবেন। আপনারা সকলেই, রকমারিতে বইটি পাওয়া যাবে, রাজশাহীতে নির্বাচিত ঐতিহ্যের যে আউটলেট সেখানেও পাওয়া যাবে। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং বইটা পড়ার জন্য আমি অনেককেই পরামর্শ দিই, যেহেতু আমার খুব ভালো লেগেছে, আপনারা পড়তে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার কোনো বই নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।